আসসালামু আলাইকুম। আমি আহ, গেটেবাদ নিয়ে গত কিস্তিতে আলোচনা করেছিলাম। আজকে আমি পুরাতন সন্ধিবাত নিয়ে কথা বলবো, যেটা আর্থাইটিস আমরা বলি, আর্থাইটিস ডিফরমেশনস। তো এই আর্থাইটিসটা আমাদের আসলে কম বেশ সবাইকেই একটু ভোগায়, কারণ পরিবেশগত কারণে, মানে খাদ্য গ্রহণের মানে ইনডিসিপ্লিনের কারণে, কিংবা বংশগত কারণে, বিভিন্ন কারণে এই আর্থাইটিসটা হয়। এবং এই আর্থাইটিস যখন হয় তখন আমাদের প্রচন্ড ভাবে জীবনটাকে দুর্বিষহ করে ফেলে। এবং যারা এই আর্থাইটিস আক্রান্ত হন, তাদের যে জ্বালা যন্ত্রণা, তাদের যে বেদনা, চলা ফেরায়, তাদের শোয়া বসায়, আহ, এগুলি যে কি যন্ত্রণা দেয় সেটা বলার মতো নয়। তো সাধারণত এর কারণ হলো যে পায়ের যে জানু আক্রান্ত হওয়া। এই এটা অনেক সময় হয় পুরাতন বাত থেকে এই লক্ষণটা আসে। যখন বাতটা পুরাতন হয়ে যায় তখনই সাধারণত এটা হয়ে থাকে। আর সন্ধি যেটা, মানে জয়েন্ট যেগুলো আছে, এখান থেকে আপনার বন্ধনীয় আক্রান্ত হয়ে যায়। আর আমি আগেও বলেছি যে এই মানে গিটেবাত বলেন, আর্থাইটিস বলেন, রিউমেটিক আর্থাইটিস বলেন, এগুলি আসলে অনেকটা হেরিডিটিক্যালিও আসে। মানে বাবা থেকে আসে, মা থেকে আসে, দাদা দাদি নানা নানি বিভিন্ন জন থেকেই কিন্তু এটা বংশগতভাবেই হেরিডিটিক্যালি আসলে আসে। এবং এটা রক্তের আহ, বন্ধন যাদের সাথে আছে এবং যাদের এই রোগগুলো পূর্বে ছিল, তাদের সন্তানাদি অর্থাৎ উত্তরাধিকার সূত্রে এই মানে সাধারণত আমরা এই রোগগুলো আসলে পেয়ে থাকি। সেক্ষেত্রে আমরা আসলে জীবনে তো সবাই স্বাস্থ্য সচেতন না। আর ডাক্তারি টার্মস নিয়ে, কিংবা কোন খাদ্য কখন খেলে ভালো হবে, কোনটা অ্যাভয়েড করতে হবে, এগুলো সম্পর্কে আসলে আমাদের ধারণা খুব কম। সেটা শিক্ষিত অশিক্ষিত যে হই না কেন, যে আমরা যখন মনে করি যে ছেলেবেলা থেকে যৌবন বয়স পর্যন্ত আমাদের যাই কিছু হোক না কেন, আমরা সেটা নিয়ে চলতেই থাকি। তো এই যে চলাটা, এটা আসলে একটা পর্যায়ে গিয়ে যখন কঠিন রূপ ধারণ করে, তখন আফসোস হয় যে আগে কেন চিকিৎসাটা নিলাম না, কেন আগে কেন এই খাদ্যটা অ্যাভয়েড করলাম না, আগে কেন ধূমপান বন্ধ করলাম না, আগে কেন মদ খাওয়া বন্ধ করলাম না, আগে কেন বা এইরকম উড়নচণ্ডীর মতন চলা বন্ধ করলাম না, এত পরিশ্রম কেন করলাম, শীত গ্রীষ্ম এগুলি কিছু মানলাম না, যে যা পেলাম সবই খেলাম, এরকম এই আফসোস গুলো তখন আছে। কিন্তু সেই আফসোসের তো আর রেজাল্ট নেই, কারণ তখন তো আপনি এটা অলরেডি মানে পেয়ে গেছেন, অর্থাৎ শরীরে এটা বাসা বেঁধে গেছে। যখন এই শরীরে বাসা বেঁধে যায়, তখন সেই বাসাটাকে ভাঙা খুব মানে কঠিন হয়ে দাঁড়ায়। তো যাই হোক, এইটার একটা লক্ষণ আছে। সেটা হলো যে প্রথমেই দেখবেন জ্বর সহ সন্ধি ফুলে যায়। সন্ধি তো বুঝেনি, জয়েন্ট গুলো আর কি, এগুলি ফুলে যায়। অনেকে লাল মানে বর্ণ হয়, যে লাল হয়ে যায় এবং ফুলে যায়। হাঁটু বলেন, পায়ের গোড়ালির দিকে বলেন, কিংবা হাতের কবজি বলেন, আঙ্গুল বলেন, কিংবা কনুই বলেন, এগুলি ফুলে যায় এবং লাল হয়ে যায়। এটা একটা লক্ষণ। আবার তারপর সেগুলো আবার আস্তে আস্তে কমে যায়, আপনি ওষুধ না খেলেও আপনার হয়তো কমে যাবে। আবার অনেক সময় কমে না, অনেকের হয়তো কমে না, ফোলা থাকে। তো ব্যথা ঠিকই থাকে, আবার জ্বরটা কিন্তু থাকে না। আবার সন্ধি নাড়লে অনেক সময় দেখা যাবে আপনার কটকট কটকট ক্যাচ ক্যাচ এই বিভিন্ন রকম আওয়াজ হয়। আপনারা দেখবেন যে উঠতে বসতে একটা কটকট করে আওয়াজ হয়, অথবা নামাজ পড়তে গেলে কটকট করে আওয়াজ হয়। হ্যাঁ, এই যে শব্দগুলো হয়, এই শব্দগুলো কিন্তু এটার একটা লক্ষণ, আর্থাইটিসের একটা লক্ষণ। সন্ধির চারপাশ যে দেখা যাবে যে মানে এটা কিরকম, বডির অন্যখানে যেরকম একটু স্বাস্থ্য আছে, এখানে স্বাস্থ্যটা যেমন একটু কমে গেছে, অর্থাৎ শুকিয়ে যাচ্ছে, এটা শীর্ণ হয়ে যায়। তো কখনো বা দেখা যাবে যে আপনি রক্ত শূন্যতায় ভুগবেন, যে আপনার পর্যাপ্ত রক্ত থাকবে না। তো এই যে রক্ত শূন্যতা, সেই জন্য আবার দেখা যাবে যে আপনাকে ফ্যাকাশে দেখা যাবে, বিবর্ণ দেখা যাবে, মানে পেল দেখা যাবে। তারপরে আপনি আস্তে 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 মানে দুর্বল হয়ে যাবেন। কথা বলতে ভালো লাগবে না, কাজ করতে ভালো লাগবে না, আনন্দ উৎসাহ এগুলো নষ্ট হয়ে যাবে অনেকটা। কথায় কথায় বিরক্ত হয়ে যাবেন। হ্যাঁ,
তারপরে শুতে গেলে মানে মেজাজ খারাপ হয়ে যাবে, রাত্রি ঘুম হবে না, নানান কিছু এই সমস্যা দেখা যাবে। আর এটা হলো কি ওই গিরিবাদের মতো এক গাইড থেকে অন্য গাঠে যেতে পারে, আবার কোনো জায়গায় একটা স্থির হয়ে থাকতে পারে। এটা একটা খুব জটিলতাই দাঁড়ায়। তবে এই উপসর্গগুলো যখন মানে তো আপনার স্থায়ী হয়ে যায়, তখন দেখা যাবে জীবনটা আপনার একদম খুব দুর্বিষ হয়ে যাবে, মনে হবে যেন জীবনটা ব্যর্থ হয়ে গেল। মানে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া সেটা দমে যাবে, মনে হবে যে না আর জীবন আর কি হলো, সবই তো শেষ হয়ে গেল। এবং এই বাত থেকে অনেক সময় দেখা যাবে যে মানে আপনার হৃদরোগ, হার্টের সমস্যা দেখা গেছে। এই বাত থেকে, বাতের সাথে এই হার্টের রোগের অনেক ইয়ে আছে, সংযোগ আছে। অনেকের এই বাত রোগ থেকে দেখা যায় যে হার্ট দুর্বল হয়, তারপর হার্ট মানে পালপিটেশন হয়, তারপরে দেখা যাবে যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তারপরে নিজে কর্মহীনের মতন মানে কাজ করতে ভালো লাগে না, কোনো কাজ কর্মে ভালো লাগবে, আনন্দ উৎসাহ এগুলি থাকবে, নষ্ট হয়ে যাবে। শরীরে রক্তশূন্যতা, আগে বলেছি, একটা রক্তশূন্যতা দেখা দিবে। তারপরে কখনো কখনো একাধিক সন্ধি আক্রান্ত হয়। একই সাথে দেখা যাবে যে আপনার মানে হাতে পায়ের গোড়ালি বিভিন্ন জায়গায় আপনার একসাথে আক্রমণ করছে, অর্থাৎ আপনার লাইফটাকে একটু হেল করে দিবে একদম। আহ, মানে অস্বস্তিকর একটি জীবন একটা হবে। সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে মানে বেশ ভালো কিছু ওষুধ আছে, সময় মতো যদি আপনারা এই ওষুধগুলো মানে নিতে পারেন এবং ভালো একজন ডাক্তারের সাথে যদি পরামর্শ করেন। যে আমাদের হোমিওপ্যাথিতে আসলে মানে ধরা বাঁধা কোনো ওষুধ নাই যে অমুকটার জন্য অমুক ওষুধ, যেমন এলোপ্যাথিতে আছে, কিংবা অন্যান্য শাস্ত্রে কিংবা ওষুধ মানে ইয়েতে ডিসিপ্লিনে আছে যে মাথা ব্যথা হলে অমুকটা, ওইটা হলে অমুকটা। আমাদের আসলে সেরকম না, আমরা আসলে আহ রোগের চিকিৎসা আমরা করি না, রোগীর চিকিৎসা। রোগীর আসলে স্বভাব, তাসির, চরিত্র, সে কোনটা ভালোবাসে কোনটা ভালোবাসে না, তারপরে কি করতে ইচ্ছা হয় কি করতে ইচ্ছা হয় না, মন মেজাজ কিরকম, এই সমস্ত সবকিছু মিলিয়ে একটি মানুষ, একটা মানুষকে আমরা আগে কল্পনা করি, মানুষকে একটু ভাবি যে আসলে মানুষটা কিরকম, সেই অনুপাতে আমরা চিকিৎসা সাধারণত করে থাকি। তো প্রথম দিকে আমরা দেখি যে এই সমস্ত ওষুধে মানে পালসেটিলা, অ্যাকোনাইট, ব্রায়োনি আমরা সাধারণত ব্যবহার করে থাকি। এবং সাধারণত মানে অনেকে যারা হোমিওপ্যাথি একটু লেখাপড়া করেন, হয়তো নিজে ডাক্তার না, আহ কিংবা রুগী দেখাতে দেখাতে নিজেও কিছু অভিজ্ঞতা আছে, তারা সাধারণত এই ওষুধগুলো পালসেটিলা, একোনাইট, ব্র্যানিয়া এগুলো মানে একটু নিম্ন শক্তির খেতে পারেন, বা কাউর যদি হয় খাওয়াতে পারেন। তার পরবর্তী পর্যায়ে মানে আপনারা একজন ভালো ডাক্তারের কাছে যেতে পারেন। আর রোগটা যদি পুরনো হয়ে যায়, সেক্ষেত্রে গুয়ে কাম আছে, কলসিকাম আছে। আর জানুসন্ধি আক্রান্ত যদি হয়, সেক্ষেত্রে আপনার কলসিকামটা ভালো কাজ করে, আর সালফারটা তো অবশ্যই ভালো কাজ করে। তারপরে রাস্টক্স আছে, এটা হলো নতুন হোক আর পুরানো হোক এই সমস্ত রোগীর ক্ষেত্রে রাস্টক্সটা খুবই ভালো কাজ করে। সেই সাথে সাথে মার্কসল আছে, রডোডেন্ড্রন আছে, সাইডিসি আছে, এগুলো রোগীর অনুপাতে আমরা ব্যবস্থা করে থাকি। আর স্ত্রী লোকদের ক্ষেত্রে পালসিটিলা, আর যাদের রজস্রাব অর্থাৎ ঋতুস্রাব অল্প পরিমাণে হয়, এবং অনেকের যাদের রজরোধ হয়, অর্থাৎ নির্দিষ্ট সময়ে মানে ঋতুস্রাব হলো না, কিংবা দীর্ঘদিন কয়েক মাস যাবৎ বন্ধ, এদের যদি এরকম ব্যথা বেদনা থাকে, এদের যদি এরকম আর্থাইটিস থাকে, সেক্ষেত্রে পালসিটিটা ভালো কাজ করে। আর যাদের প্রচুর রক্তস্রাব হয় তাদের জন্য সেবাইনা। আর ব্যথা যদি থাকে সেক্ষেত্রে মানে সিমিসিফুগা আর কলফাইনা। এছাড়া আমরা আরো ওষুধ আছে, সেটা হলো মানে রুগী বিবেচনা করে রুগী কোনটা দিতে হবে সেটা ডাক্তার বিবেচনা করে ওষুধ দেবে। যাই হোক, সবকিছু মিলে এই আর্থাইটিসের মতো একটি ভয়ানক রোগ থেকে আমরা সবাই যাতে সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, সেই জন্য আমাদের খাবার দাবার থেকে শুরু করে একটু হাঁটাহাঁটি করা, ব্যায়াম করা, নিয়মিত গোসল করা, সুস্থভাবে বেঁচে থাকার জন্য সুস্থ চিন্তা করা, আনন্দ ফুর্তিতে থাকা, এবং কাজকর্মে লিপ্ত থাকা, ব্যায়াম ট্যায়াম করে এই কাজগুলো কিন্তু করে থাকবেন। আসলে নিজেদের সচেতনতাই একটা সবচেয়ে বড় ডাক্তারি। কারণ ডাক্তার কাছে যেতে হয় আসলে মানে কখন, যখন একদম বিপর্যস্ত অবস্থা হয়ে যায়। কিন্তু তার আগে যদি আপনি প্রিভেনশনটা নিতে পারেন, আপনি রক্ষণাত্মক যদি আপনার জীবন নিয়ে খেলতে পারেন, যে হ্যাঁ এই কারণগুলোতে এই রোগগুলো হয়, সেগুলো যদি আপনি অ্যাভয়েড করেন, তাহলে তো আপনি ভালো থাকেন।
কিন্তু আমরা তো সেটা মানে জানি কম, বুঝি কম। কারণ যখনই আমাদের ছেলেবেলা থাকে, কিশোরবেলা থাকে কিংবা যৌবন বয়স থাকে, তখন তো আমরা কোনো কিছু তোয়াক্কা করি না। এইটা তোয়াক্কা তখনই করি যখন বৃদ্ধ বয়স হয়ে যায়, তখন আমরা বুঝি যে আসলে জীবনটা কি। কিন্তু যাদের মানে এই 40-এর মধ্যে বয়স কিংবা 45-এর মধ্যে বয়স, তারা তো আসলে অতটা বুঝতে পারে না। তাই তখন থেকে যারা সাবধান থাকে তারা কিন্তু সুন্দর জীবন যাপন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।